যখন ফকিন্নির বাচ্চা বলে গালি দেয়, তখন তানিয়ার চিৎকার করে বলতে ইচ্ছা করে, আপনারা তো আমার বাবা মায়ের অবস্থান দেখতেই আমাকে বউ করে এনেছিলেন, দেখতে গিয়ে বউ করে আনার জন্য পাগল হয়ে গিয়েছিলেন, তাহলে এখন এত অভিযোগ কেন? আমার বাবা মাকে তুলে গালাগালি করেন কেন? বলতে ইচ্ছে করলেও বলতে পারে না তানিয়া। বলতে গেলে শাশুড়ি বলবে, বিয়ের মাত্র কয়দিন হয়েছে, তাতেই মুখে মুখে তর্ক করে, তখন আরো বেশি বেশি গালাগালি করবে। তানিয়া সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির যত কাজ আছে সব করে। রান্না বান্না করা, থালা বাসন ধোয়া, ঘর মোছা, কাপড় ধোয়া, তবুও নাকি তানিয়া কোনো কাজই করে না। অথচ তানিয়ার বড় যা কোনো কাজ করে না, তবু তাকে কিছু বলে না, কারণ তাকে কিছু বললে সে সাথে সাথে তার হাজবেন্ডকে বলে দেয়, আর তার হাজবেন্ড ফোন করে শাশুড়ি মাকে রাগারাগি করে। ছেলের ভয়েই কিছু বলে না আসলে বড় বউকে। কিন্তু তানিয়া তো চুপচাপ শুনে, কাউকে কিচ্ছু বলে না, তার স্বামীর কাছেও নালিশ করে না। সেজন্যই আরো সাহস পায় শাশুড়ি মা। তানিয়ার হাজবেন্ড তার মায়ের এই রূপের বিষয়ে অবগত নয়। ওর সামনে ওর মা দুধে ধোয়া তেঁতুলের বিচি। তার মতো ভালো শাশুড়ি দুনিয়ায় আর দুটো নেই। এই কারণে আরো কিছু বলে না তানিয়া। বললেও হয়তো বিশ্বাস করবে না, বা মায়ের সম্পর্কে এমন কথা জানলে কষ্ট পাবে আরাফ। কারণ তানিয়ার হাজবেন্ডের সাথে তার মায়ের অনেক ভালো সম্পর্ক, অনেক ভালোবাসে সে তার মাকে। দিনের পর দিন শাশুড়ির মানসিক অত্যাচার মুখ বুঝে সহ্য করে যায় তানিয়া। 19 বছর বয়সী তানিয়া নিজের ভিতরের কথাগুলো কাউকে বলতে পারে না। বাবা মাকে কিছু বলে না, কারণ তারা শুনলে কষ্ট পাবে, তানিয়ার জন্য টেনশন করবে। স্বামী আরাফকেও কিছু বলে না। হাজার মন খারাপের মাঝেও মুখে হাসি ফুটিয়ে থাকে তানিয়া। সারাদিন কষ্টগুলো বিলীন হয়ে যায় আরাফের ভালোবাসা পেয়ে। আরাফ ওকে অসম্ভব রকমের ভালোবাসে। মাঝে মাঝে ওর মুখ দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? হাসি মুখে না করে তানিয়া, কিছু হয়নি তো। বউয়ের মিথ্যা হাসি ধরতে পারে না আরাফ। এভাবেই দিন এগিয়ে যায়। দেখতে দেখতে 2020 সালে বাংলাদেশে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। লকডাউন ঘোষণা করা হয়। ঘরবন্দি হয়ে পড়ে পুরো দেশবাসী। আরাফ জবলেস হয়ে পড়ে। আরাফ জব পাওয়ার পর থেকে নিজের ইনকামের সব টাকা বাবার অ্যাকাউন্টে জমা করে। শুধু নিজের হাত খরচের জন্য অল্প কিছু টাকা রেখে দিত সে নিজের কাছে। করোনার সময় আরাফ বুঝতে পারে সে কত বড় ভুল কাজ করেছে এতকাল ধরে। করোনার সময় ওর হাত ফাঁকা, একটা কানা করিও নেই, জব নেই, স্যালারি নেই, সব টাকা বাবার অ্যাকাউন্টে। অতি প্রয়োজনে বাবার কাছে 100 টাকা চাইলেও টাকার জন্য দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ। বাবার রাগী চোখের সাক্ষীও হয়েছে অনেকবার, তবুও নিশ্চুপ আরাফ। উপায় নেই, টাকাটা তার প্রয়োজন। অন্য কারো কাছে হাত পাতবে সে তা পারবে না। বাবার অ্যাকাউন্টে তো নিজের টাকাটাই, সেই টাকা চাইতেও লজ্জা কোথায়? তাই তো চাইতো সে টাকা। দেখতে দেখতে রমজান মাস পেরিয়ে ঈদ চলে এলো। বউকে নতুন কাপড় চোপড় কিনে দেবে ভেবেছিল আরাফ। বিয়ের পর প্রথম ঈদ। তানিয়া অনেকবার তাকে না করে, তার কিছু লাগবে না। মায়ের লম্বা ভাষণ শোনার পর আর কিনে দেয় না আরাফ। সেদিন মলিন চোখে তানিয়ার মায়াবী মুখের দিকে তাকিয়েছিল আরাফ। মেয়েটা বিয়ের পর আজ অব্দি কিচ্ছু চায়নি। আর একদিন বাকি ঈদের। চুল দাড়ি কামাতে হবে, আর তার হাতে টাকা নেই। মাথা নিচু করে বাবার কাছে আবার টাকা চায় আরাফ। খুচরা না থাকায় 500 টাকার একটা নোট দিয়ে দেয় বাবা। চুল দাড়ি কামিয়ে যে টাকা বেঁচেছিল সেটা আর ফেরত দেয় না আরাফ। সেটা নিয়ে আরাফের বাবা রেগে থাকে। মুখ ফুটে ছেলের কাছে বেঁচে যাওয়া টাকা চাইতেও পারে না, কিছু বলতেও পারে না। শ্বশুরের কথা ও আচরণে তানিয়া বুঝতে পারে টাকা ফেরত না দেয় এমন করছে। তানিয়া আরাফকে টাকা ফেরত দিতে বলে, আরাফ দেয় না। পরের দিন ঈদের সালাত আদায় করতে যাওয়ার সময় আরাফ ওর বাবাকে ডাক দেয় ঈদগাহ মাঠে যাওয়ার জন্য। তবে তার বাবা রুম থেকে বের হয় না, নামাজও পড়ে না। মাত্র কয়েকশো টাকার জন্য ঈদের নামাজ আদায় করে না, রুমে বসে খুঁজতে থাকেন। অথচ গত 2 বছর ধরে আরাফ তার সমস্ত স্যালারির টাকা তার বাবার অ্যাকাউন্টে দিয়েছে। যখন যত টাকার দরকার তুলে খরচ করেছে, আরাফ কিচ্ছু বলেনি। এখনো যখন জবলেস, হাতে টাকা নেই, নিজের ইনকামের টাকা খরচ করতে পারবে না।
ছোট থেকে পরিবারের সাপোর্ট ছাড়াই পড়াশোনা করে গেছে আরাফ। টিউশন, পার্ট টাইম জব করে পড়াশোনার খরচ চালিয়েছে আরাফ। তাছাড়া পড়াশোনার পাশাপাশি বাড়িতেও টাকা দিয়েছে। বাড়ির সবাই চাইতো আরাফ পড়াশোনা করে সময় নষ্ট না করে বিদেশ চলে যাক, কিন্তু আরাফ যায়নি। বাড়ি থেকে চাপ দেওয়া হতো পড়াশোনার মতো ফালতু বিষয়টা ছেড়ে প্রবাসে পাড়ি জমাক, তাহলে বিদেশ থেকে মাসে মাসে ডলার আসবে। কিন্তু আরাফের জেদের সাথে পারেনি কেউ। আরাফ নিজের প্রচেষ্টায় এত দূর এসেছে, আর এখন যখন জবলেস, তখন তার বাবার কাছে হাত পেতে পেতে 200 করে টাকা নিতে হচ্ছে। তাও বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না, যেন তার ইনকামের টাকা ছিনিয়ে নিচ্ছে আরাফ। তাদের ধারণা আরাফের কাছে টাকা থাকা সত্ত্বেও ওনাদের কাছে টাকা চায়, বেতনের সব টাকা তাদের দেয়নি। শ্বশুর শাশুড়ি গালাগালির আওয়াজ কানে ভেসে আসে তানিয়ার। ওর জন্যই নাকি আরাফ টাকা ফেরত দেয়নি, ও নাকি নিষেধ করেছে টাকা দিতে। ঈদের একটা দিনেও শ্বশুর শাশুড়ির কথার আঘাত থেকে রেহাই পায় না তানিয়া। দু চোখ বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে উষ্ণ গরম নোনা জল। ঈদের দিনটা মন খারাপেই কেটে যায় তানিয়ার। আরাফও বুঝতে পারে সবকিছু, তবুও চুপ করেই থাকে। ঈদের দিনে কোনো ঝামেলা রাগারাগি চায় না আরাফ, বরাবরই শান্তিপ্রিয় মানুষ আরাফ। ঈদের পরের দিন ছোট বোন মরিয়ম বেড়াতে আসে জামাই নিয়ে বাবার বাড়িতে। সেই সুবাদে ভালো মন্দ রান্না করা হবে। তানিয়ার শাশুড়ি সবকিছু গুছিয়ে নিতে বলে রান্না করার জন্য তানিয়াকে। তানিয়াও রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নেয়। আজ বড় যা রান্না করবে। যেদিন ভালো কিছু রান্না হবে সেদিন বড় যা রান্না করে নিজের পছন্দ মতো, তবে তাকে সবকিছু গুছিয়ে দিতে হবে রান্নার জন্য। সে তো শুধু রান্নাটাই করবে। শাশুড়ি ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলা দিয়ে রান্না করা খাবার খাবে না, তাই পাটায় বাটা মশলা ছাড়া তরকারি ভালো লাগে না। বেশি করে বেটে ফ্রিজে রেখে দিলেও নাকি তার ভালো লাগে না। রোজ রোজ টাটকা বাটতে হবে, তারপরে রান্না করতে হবে। বাধ্য হয়েই তানিয়া রোজ শিল পাটায় মশলা বাটে। আজকেও মশলা বেটে পেঁয়াজ মরিচ সহ রান্নার সব উপকরণ নিয়ে বড় জায়ের পাশে দাঁড়িয়ে আছে। বড় জা চুলায় রান্না চাপা, আর তানিয়া এটা সেটা এগিয়ে দেয়। রান্না শেষে তানিয়া সব গুছিয়ে রাখে ডাইনিং টেবিলে। এরপর নোংরা অপরিষ্কার থালা বাটি হাঁড়ি পাতিল ফ্রাই সসপ্যান সব ধুয়ে শুকাতে দেয়। বড় যা রান্না শেষ করেই নিজের রুমে চলে গেছে। রান্নাঘর পরিষ্কার করে মুছে রেখে গোসল করতে যায় তানিয়া। দুপুর 2টোর পর পর ডাইনিং এসে হাজির হয় সবাই। তানিয়ার শাশুড়ি সবাইকে ভাত বেড়ে দিচ্ছিল। এদিকে বড় যা তার ছেলের জন্য দেখে দেখে বেছে বেছে সব থেকে ভালো খাবারগুলো নিচ্ছিল। আর এত পরিমাণে খাবার নিয়েছে যা তার ছেলে 3 দিনে খেয়েও শেষ করতে পারবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি আবারও চলে এসেছি শ্বশুরবাড়ি পর্বটির দ্বিতীয় পর্ব নিয়ে। কেমন লেগেছে গল্পটি আপনাদের অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এরকম আরো গল্প শুনতে চাইলে চোখ রাখুন মাই পেজ ফ্লেভারস ফর লাইফ বাই লুবনাতে। আমি আবার হাজির হয়ে যাব অ্যানাদার কোনো ভিডিওতে, অ্যানাদার কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।